নাতেকা পাখির পালক নিয়ে হাতেম তাই দক্ষিণ দিকে রওনা হয়ে পড়লেন। চলতে চলতে দীর্ঘদিন পর একটি পাহাড়ের নিকট উপস্থিত হলেন। এখানে বিভিন্ন ফলফলাদি থাকায় খাদ্যের কোনো অভাব হলো না। রাতের বেলা হাতেম তাই সেখানেই বিশ্রাম নিলেন। অতপর সকাল হতেই হাঁটতে শুরু করলেন। চলতে চলতে হাতেম তাইয়ের খুব পানির পিপাসা লাগলো, কিন্তু পানির কোনো ব্যবস্থা নেই। এদিক সেদিক নজর করে বহু দূরে একটা ঝর্ণার মতো মনে হওয়ায় সেদিকেই চললেন হাতেম তাই। কিন্তু কাছে গিয়ে তিনি হতবাক হয়ে গেলেন। কোথায় ঝর্ণা? এ যে এক বিরাট আজদাহা সাপ। হাতেম তাই ভয় পেয়ে পিছিয়ে যেতে আরম্ভ করলেন। এমন সময় আজদাহা মানুষের মতো কণ্ঠে বলল, ভয় নেই হাতেম তাই, আমি তোমার শত্রু নই, বরং তোমার বন্ধু। আজদাহার মুখে কথা শুনে হাতেম তাই থমকে দাঁড়ালেন। তখন আজদাহা জিজ্ঞেস করল, তুমি ফিরে যাচ্ছিলে কেন? উত্তরে হাতেম তাই বললেন, আমার ভয়ানক পানির পিপাসা লেগেছিল, ঝর্ণা মনে করে এদিকে এসেছিলাম। তখন আজদাহা বলল, আমি বুঝতে পেরেছি, এসে দেখেছ ঝর্ণার বদলে এক আজদাহা সাপ। তুমি আমার সঙ্গে আসো, আমি তোমাকে পানির ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে আজদাহা চলতে লাগলো। তখন হাতেম তাইও আজদাহার পেছনে চলতে লাগলেন। চলতে চলতে একটা অতি মনোরম বাগানে প্রবেশ করলো আজদাহা। সেখানে গিয়ে আজদাহা অদৃশ্য হয়ে গেল। তখন হাতেম তাই হাঁটতে হাঁটতে বাগানের মাঝখানে উপস্থিত হয়ে অবাক হয়ে গেলেন। মাঝখানে রয়েছে সুন্দর একটি বিছানা। তখন ক্লান্ত হাতেম তাই সেখানেই বসে পড়লেন। কিছুক্ষণ পর কয়েকজন পরী থালা ভর্তি নানা প্রকার দামি পাথর এনে হাতেম তাইয়ের সামনে রাখল। হাতেম তাই তখন তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তারা বলল, একটু আগে যার সঙ্গে তুমি এসেছো আমরা তার সেবিকা, এগুলো তিনিই তোমাকে উপহার স্বরূপ দিয়েছেন। তখন হাতেম তাই বললেন, আমি মুসাফির মানুষ, কোথা থেকে কোথায় যাই তার কোনো ঠিক নেই, সুতরাং এসবের আমার প্রয়োজন নেই। তখন পরীরা বহু মজাদার খাবার তার সামনে পেশ করল। একসময় শাহী পোশাক পরে একজন অপূর্ব সুন্দর যুবক উপস্থিত হলো। তার সঙ্গেও রয়েছে একজন পরিপ্রহরী। যুবক এসেই মৃদু হেসে বলল, আমাকে চিনতে পেরেছ ভাই? উত্তরে হাতেম তাই বললেন, না ভাই, তোমার সাথে তো কখনো দেখা হয়েছে বলে মনে হচ্ছে না। তখন যুবকটি বলল, আমি সেই আজদাহা সাপ, যেই সাপ তোমাকে পথ দেখিয়ে এখানে এনেছে। তুমি আগে খাও, এরপর তোমার কথা শুনব। এটা শুনে হাতেম তাই পেট পুরে খাবার খেলেন। অতপর বললেন, তুমি আজদাহার ছদ্মবেশ নিয়েছিলে কেন? উত্তরে যুবক বলল, ছদ্মবেশ নয়, আমি সুলাইমান নবীর অভিশাপে আজদাহা হয়েছিলাম। আমি তখন ছিলাম সব পরিজাতের সর্দার এবং এই দেশের বাদশা। একদিন বাগানে বসে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে বুদ্ধি করলাম, আমি তো পরিজাতের বাদশা, এবার মানুষের দেশ আক্রমণ করে তাদেরকেও নিজের অধীনে নিয়ে আসব। অতপর সাব্যস্ত হলো 2-1 দিনের মধ্যেই হামলা চালানো হবে মানুষের দেশে। এদিকে আমার এই বাসনা সুলাইমান নবীর অজানা থাকেনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আজদাহায় পরিণত হয়ে গেছি এবং সমস্ত শরীর শক্ত শৃঙ্খল দ্বারা বাঁধা রয়েছে। নড়াচড়া করাও আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তখন খোদার দরবারে অনেক কান্নাকাটি করি এবং তওবা করে প্রতিজ্ঞা করি, আর এমন চিন্তাও আমি করব না, কোনো মানুষকে কবু দুঃখ দেওয়ার চেষ্টা করব না। তখন গায়েবী আওয়াজে আমাকে জানানো হলো, যতদিন না একজন ইয়ামেনি যুবক আসবে ততদিন তোমাকে এভাবেই থাকতে হবে। সেই ইয়ামনি যুবক যদি খুশি হয়ে তোমার কাছে আসে এবং তোমার জন্য দোয়া করে, তবেই তুমি মুক্তি পাবে। তারপর কেটে যায় বহু বছর। আমি এক মনে অপেক্ষা করতে থাকি। অবশেষে বহু অপেক্ষার পর আজ আমার গুনাহ মাফ হয়েছে। তোমার নিকট আমি প্রতিজ্ঞা করছি, কোনো মানব সন্তানকে সামান্যতম দুঃখ আমি বা আমার পরিজাত কোনো দিন দিবে না। তখন হাতেম তাই পবিত্র হয়ে আল্লাহর দরবারে মোনাজাত করলেন। ফলে যুবকটি সম্পূর্ণরূপে পূর্বের মতো স্বাভাবিক রূপ ফিরে পায়। যুবক তখন খুশি হয়ে হাতেম তাইকে কিছুদিনের জন্য মেহমান হওয়ার আমন্ত্রণ জানায়। কিছুদিন পর একদিন যুবকের সঙ্গে আলোচনা করছিলেন হাতেম তাই। তখন যুবক জিজ্ঞাসা করল, ভাইজান, তুমি যাবে কোথায়? এদিকে তো মানুষের আসা সম্ভব নয়। তখন হাতেম তাই বললেন, তুমি ঠিকই বলেছ ভাই, ঠেকায় পড়ে আমাকে এদিকে আসতে হয়েছে। আমাকে যেতে হবে বরজুক শহরে একটা মুক্তার জন্য। এই বলে হাতেম তাই মুক্তার নমুনাটা খুলে দেখালেন। পাশাপাশি মুক্তার কি প্রয়োজন, হাসনে বানুর প্রশ্নের জবাবের ব্যাপারে সব কিছু খুলে বললেন। তখন যুবক বলল, তাহলে তুমি পরের উপকারের জন্য এত কষ্ট স্বীকার করছো? তখন হাতেম তাই বললেন, আমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সাহায্য করছি, আর আল্লাহ তাআলা সাহায্য করেছেন আমাকে, এতে বলার মতো কিছুই নেই। তখন যুবকটি বলল, আমি জানি বরজুখের বাদশাহ মহিয়ার নিকট ঠিক এই নমুনার একটা মুক্তা রয়েছে। সে ঘোষণা করেছে যে এই মুক্তার ইতিহাস বলতে পারবে, তার সঙ্গে তার একমাত্র কন্যার বিয়ে দিবে এবং মুক্তাটাও তাকে যৌতুক হিসাবে দান করবে। তবে সেখানে যাওয়াটাই কষ্টকর ব্যাপার। যাই হোক,
আমি তোমাকে সেখানে পৌঁছানোর ব্যবস্থা করে দেব। এটা বলে পরিসৈন্যদের আদেশ করল, তোমরা হাতেম তাইকে বরজক শহরে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। যুবক বাদশার আদেশ শুনে তখনই দুইজন পরিসৈন্য তাকে বরজক শহরে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। তারা একটা চেয়ার বানিয়ে হাতেম তাইকে তাতে বসিয়ে দিল। অতঃপর তাকে নিয়ে আকাশে উড়ে গেল। উড়তে উড়তে কেটে গেল 3 দিন 3 রাত। তখন পরিসৈন্যরা খাদ্যের অভাবে ক্লান্ত হয়ে পড়ল। তারা হাতেম তাইকে সবিনয়ে অনুরোধ জানালো, হুজুর, ক্ষুধার জ্বালায় আমরা আর চলতে পারছি না, সামনের গাছটার তলায় একটু বিশ্রাম করে কিছু খাদ্য সংগ্রহ করা যাক। অতঃপর একটা বিরাট গাছের তলায় চেয়ার নামিয়ে একজন পরীকে হাতেম তাইয়ের নিকট রেখে বাকি সবাই খাদ্যের তালাশে ছড়িয়ে পড়ল। এমন সময় মখনলস দৈত্যের সৈন্যরা এই জায়গা দিয়ে অতিক্রম করছিল। তারা হাতেম তাই এবং পরীকে দেখে ঘিরে ফেলল। তখন পরী একা একা কিছু করার মতো ছিল না। সে দুইজন দৈত্যকে হত্যা করে ধরা পড়ে গেল। অবশেষে হাতেম তাই এবং পরীকে দৈত্যরা তাদের বাদশাহ মখনলস দৈত্যের সামনে হাজির করল। তখন মখনলস দৈত্য পরীকে জিজ্ঞেস করল, ঠিক করে বলো, এই ব্যক্তিকে এবং তাকে কোথায় নিয়ে যাচ্ছিলে? উত্তরে পরী বলল, এর নাম হাতেম তাই। আমাদের বাদশাহ শামস সাহার আদেশে বরজক নিয়ে যাচ্ছিলাম। এই কথা শুনে গর্জে উঠল মখনলস। সে চিৎকার করে বলল, মিথ্যা কথা, বাদশাহ শামস সাহা বহু বছর আগে গায়েব হয়ে গিয়েছে। তখন পরী বলল, জি না, তার চেহারা বদল হয়ে গিয়েছিল। এই ব্যক্তির উসিলায় পুনরায় তিনি আসল চেহারা ফিরে পেয়েছেন। এটা শুনে বাদশাহ মখনলস বিশ্বাস করল না। সে তার সৈন্যদের আদেশ করল, এদেরকে বন্দি করে রাখো, সকালবেলা তাদেরকে দিয়ে নাস্তা করা যাবে। এই নির্দেশ পেয়ে দৈত্যরা তাদেরকে একটি গুহায় নিয়ে বন্দি করে রাখল। এদিকে পরিসৈন্যরা এসে দেখল দুজন দৈত্য কাটা অবস্থায় পড়ে রয়েছে। হাতেম তাইও নেই, পরীটাও সেখানে নেই। তখন তারা খেয়াল করল একজন দৈত্যের দেহে তখনও প্রাণ আছে। তখন তারা তাকে জিজ্ঞেস করল, এখানে থাকা ব্যক্তি এবং পরীটা কোথায় গিয়েছে? উত্তরে দৈত্য বলল, আমরা মখনলস দৈত্যের সৈন্য। এখানে থাকা আদম ও পরীকে বাদশাহ মখনলসের নিকট নিয়ে যাওয়া হয়েছে। এটা শুনে পরিসৈন্যরা তাদের বাদশাহ শামস সাহার নিকট গিয়ে সংবাদ জানালো। খবর পেয়ে বাদশাহ শামস সাহা রেগে আগুন হয়ে যায়। সঙ্গে সঙ্গে 30,000 পরিসৈন্য নিয়ে রওনা হয়ে গেল এবং মখনলস দৈত্যের দেশে আক্রমণ করে সব দৈত্য সৈন্যকে হত্যা করে ফেলে এবং মখনলস দৈত্য ও তার আত্মীয় স্বজনদেরকে আগুন জ্বালিয়ে পুড়ে দেয়। অতঃপর হাতেম তাইকে দৈত্যের বন্দি গুহা থেকে উদ্ধার করে সমাদরে তার পাশে বসালো। তারপর খাওয়া দাওয়া করে পুনরায় তার 6 জন পরিসৈন্যকে আদেশ করল, তোমরা হাতেম তাই যেখানে যেতে চায় সেখানে পৌঁছে দিয়ে আসো। অতঃপর 6 জন পরে আবার হাতেম তাইকে চেয়ারে বসিয়ে আকাশপথে চলতে লাগলো। চলতে চলতে একটা পাহাড়ের উপর দিয়ে যখন তারা যাচ্ছিল, তখন পাহাড়ের মধ্যে একটা করুণ কান্নার শব্দ শুনতে পেয়ে হাতেম তাই পরীদেরকে এখানে নামতে বললেন। ফলে পরীরা সেখানে অবতরণ করল। তখন হাতেম তাই দেখতে পেল একজন অপরূপ সুন্দর পরী যুবক বসে বসে কাঁদছে। তখন হাতেম তাই তাকে জিজ্ঞেস করল, তুমি কাঁদছো কেন ভাই? উত্তরে পরী যুবক বলল, আমার দুঃখের কথা শুনে তুমি আদম জাতির কি হবে? তখন হাতেম তাই বললেন, আদম হলেও আমি তোমার কোনো উপকারও তো করতে পারি। এটা শুনে পরী যুবক বলল, এটা অসম্ভব, তুমি আমার উপকার করতে পারবে না। তখন হাতেম তাই বললেন, বলেই দেখো না, সম্ভব হতেও তো পারে। তখন পরী যুবক বলল, আমার নাম মেহেরওয়ার তুফানি, আমার পিতা তুফান দেশের বাদশাহ। তুফানি আমাদের খেতাব। একদিন লোকমুখে বড়জোখের বাদশাহ মহিয়ার সাহা আমার সামনে একটি মুক্তা এনে রাখলেন এবং আমাকে বললেন, এর জন্ম ইতিহাস বলতে পারলে তোমার সঙ্গে আমার কন্যার বিয়ে দেব। এটাই আমার প্রতিজ্ঞা। আমি তখন বলতে না পেরে ফিরে এলাম, কিন্তু কন্যার রূপে আমি তখন উন্মাদ। মনে মনে ভাবলাম, এই জীবন রেখে আর লাভ কি? তাই আর দেশে ফিরে না গিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই। এখন কান্নাই আমার সাথী। তখন হাতেম তাই বললেন, আমি তোমার মনের বাসনা পূরণ করব তুফানি, উঠো, আমার সঙ্গে চলো। তখন পরী যুবক অবাক হয়ে বলল, সত্যিই কি তুমি পারবে? উত্তরে হাতেম তাই বললেন, হ্যাঁ, আমি মুক্তার জন্ম ইতিহাস জানি। আমি নিজেও এই মুক্তার জন্য যাচ্ছি, কিন্তু কথা হলো মুক্তাটি আমি নেব আর কন্যাটি তোমার হবে। তখন পরী যুবক বলল, ঠিক আছে ভাই, আজ থেকে তুমি আমার বন্ধু। অতঃপর পরীরা আবার হাতেম তাইকে উঠিয়ে নিয়ে শূন্যে চলতে লাগলো। দিনের পর রাত আর রাতের পর দিন পরিসৈন্যরা হাতেম তাই এবং নতুন পরিবন্ধু তুফানিকে নিয়ে উড়তে লাগলো। অবশেষে তারা তাদের সীমানা পার হয়ে অন্য একটি দৈত্যের দেশে প্রবেশ করল। পরিসৈন্যরা তখন হাতেম তাই ও তুফানিকে এক নির্জন ময়দানে নামিয়ে দিয়ে বলল, হুজুর, এই পর্যন্তই আমাদের শেষ সীমানা, এরপর যাওয়ার আদেশ আমাদের নেই। তখন হাতেম তাই বললেন, ঠিক আছে, তোমরা চলে যাও। এটা শুনে পরিসৈন্যরা উড়ে চলে গেল। তখন তুফানি বলল, ভাই হাতেম, এই জায়গা খুব খারাপ, এখানে ভয়ঙ্কর নিষ্ঠুর দৈত্যরা বাস করে।
মানুষ পেলে এক মুহূর্তও দেরি না করে তারা খেয়ে ফেলে। তখন হাতেম তাই বললেন, এই জন্য চিন্তা নেই, আমি দৈত্যদের রূপ ধারণ করব, কিন্তু তোমার কি উপায় করা যায় সেটাই ভাবছি। তখন পরিযুবক বলল, তুমি জমিন দিয়ে যাবে আর আমি উপর দিয়ে উড়ে যাব, রাতের বেলা দুজন আবার একত্রিত হব। তখন হাতেম তাই বললেন, ঠিক আছে, এই কথাই ঠিক হলো। অতপর হাতেম তাই নাতেকা পাখির লাল রঙের পাখা আগুনে জ্বালিয়ে তার ছাই পানি দিয়ে গুলে সমস্ত শরীরে মাখল। সঙ্গে সঙ্গে হাতেম তাইয়ের চেহারা দৈত্যের মতো হয়ে গেল। এই দৃশ্য দেখে তুফানি অবাক হয়ে গেল। সে ভাবল, এটা কি করে সম্ভব? মানুষ আবার দৈত্যের দেহ পায় কি করে? শেষ পর্যন্ত সে হাতেম তাইকে জিজ্ঞেস করলো, ভাইজান, দৈত্যের রূপ তুমি কি করে পেলে? উত্তরে হাতেম তাই বললেন, নিজের চোখেই তো দেখতে পেলে, নাতেকা পাখির পাখা গায়ে মেখে দৈত্যরূপ ধারণ করেছি। তখন তুফানি বলল, কিন্তু এটা তুমি পেলে কোথায়? উত্তরে হাতেম তাই বললেন, ওই পাখিটি নিজেই আমাকে দিয়েছে। যাই হোক, এবার চলো সামনে যাওয়া যাক। এই কথা বলে হাতেম তাই ময়দান দিয়ে হাঁটতে লাগলেন আর তুফানি আকাশে উড়ে গেল। সমস্ত দিন চলার পর রাতের অন্ধকারে উভয়জন কোনো গাছতলায় বা নির্জন গুহায় একত্রিত হয়ে ঘুমায়। এভাবেই কয়েকদিন চলে যায়। এক পর্যায়ে তারা উভয়ে কহর দরিয়ার নিকট উপস্থিত হলো। বিরাট বড় দরিয়া, কিন্তু কি করে এই দরিয়া পার হবে তাই ভাবতে লাগলেন হাতেম তাই। তখন তুফানি বলল, ভয় নেই ভাই, এখান থেকে 27 ক্রোশ দূরে রয়েছে শহর বন্দর। সেখানে শামস শাহা নামে পরীর বাদশা রয়েছে, তার নিকট রয়েছে পঙ্খিরাজ গোড়া। সেখানে গিয়ে দুটো গোড়া চেয়ে নিয়ে আসবো, তুমি এখানেই অপেক্ষা করো। কথা শেষ করেই তুফানি আকাশে উড়ে গেল। রাত দিন উড়ে চলে তুফানি অবশেষে বদরান শহরে এসে বাদশা শামস শাহার সামনে হাজির হলো এবং নম্রস্বরে বলল, মান্যবর, আমার নাম মেহেরওয়ার, তুফান দেশের শাহজাদা আমি দুটো পঙ্খিরাজ গোড়ার জন্য ঠেকেছি। অনুগ্রহ করে দুটো গোড়া আমাকে দিয়ে বিপদ থেকে উদ্ধার করুন। তখন বাদশাহ শামস শাহা তার লোকদেরকে বলল, দুটি ভালো গোড়া এই লোককে দিয়ে দাও। অতপর তুফানি গোড়া নিয়ে হাতেম তাইয়ের নিকট উপস্থিত হলো। ফলে দুজন দুটি গোড়ায় চড়ে আকাশপথে কহর দরিয়ার ওপর দিয়ে চলতে লাগলো। 2 দিন 2 রাত চলার পর কহর দরিয়ার ওপারে গিয়ে পৌঁছল পঙ্খিরাজ গোড়া। অতপর হাতেম তাই ও তুফানি পঙ্খিরাজ গোড়া থেকে নিচে নামলেন। তখন হাতেম তাই বললেন, কহর দরিয়ার তীরেই বর্জক শহর। এটা শুনে তুফানি বলল, হ্যাঁ ভাই, এটাই বর্জক শহরের দ্বীপ। এই দ্বীপের চারপাশে নদী, মাঝখানে রাজধানী শহর। এখান থেকে 10 দিন হেঁটে গেলে শহরে পৌঁছানো যাবে। তখন হাতেম তাই বললেন, তাহলে চলো এবার রওনা হওয়া যাক। তখন তুফানি বলে উঠল, আমি আবার একটু দেশে যেতে চাই, পিতাকে জানিয়ে কিছু সৈন্য সাথে নিয়ে আসব। তখন হাতেম তাই বললেন, কেন, তার কি প্রয়োজন? আমরা তো কারো সঙ্গে শত্রুতা করতে যাচ্ছি না। এটা শুনে তুফানি বলল, আপনার কথা ঠিক, কিন্তু সৈন্যসহ আমাদেরকে দেখতে পেলে বাদশাহ দূত পাঠিয়ে খবর জানতে চাইবে। ফলে আমরা আমাদের উদ্দেশ্য সহজেই ব্যক্ত করতে পারবো এবং সসম্মানে আমাদেরকে ডাকানো হবে বাদশার দরবারে। তুফানির এই যুক্তি শুনে হাতেম তাইয়ের পছন্দ হলো। তাই তিনি বললেন, ঠিক আছে, তাহলে তুমি যাও, কিন্তু কতদিনে ফিরে আসবে? উত্তরে তুফানি বলল, 7 দিনের মধ্যেই আমি ফিরে আসব। এই জায়গায় খাদ্যের কোনো অভাব নেই, নানা প্রকার ফলফলাদি রয়েছে, চাইলে হরিণ শিকারও করতে পারবেন। এই বলে তুফানি একটা পঙ্খিরাজ গোড়ায় চড়ে নিজ দেশে রওনা হয়ে গেল। আর হাতেম তাই তার গোড়াকে নদীর তীরে ছেড়ে দিয়ে আশেপাশে ঘুরে বেড়াতে লাগলেন এবং 1 দিন 2 দিন করে সময় কাটাতে লাগলেন। ওইদিকে তুফানি তার দেশে গিয়ে উপস্থিত হলো। পিতামাতা তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। তখন পিতামাতা তার দেশ ছেড়ে পালানোর কারণ জানতে চাইল। তখন তুফানি বর্জকের বাদশাহ মহিয়ার কন্যার কথা জানিয়ে বলল, আমি বাদশার প্রতিজ্ঞা মতো মুক্তার জন্মের কথা বলতে না পেরে পথে পথে ঘুরে বেড়াতে আরম্ভ করি। তখন হাতেম তাই নামে এক আদমের সঙ্গে আমার দেখা হয়। সেও ওই মুক্তার জন্য বর্জকে যাচ্ছিল। সে আমাকে সাহায্য করতে রাজি হয়। সে মুক্তার জন্মের কথা ভালোভাবেই জানে। সে বলেছে মুক্তা সে নিজে নেবে আর মহিয়ার কন্যার সঙ্গে আমার বিয়ে দিবে। আমি তাকে কহর দরিয়া পার করিয়ে রেখে এসেছি। কিছু সৈন্য নিয়ে বর্জকের রাজধানীর দিকে রওনা হতে চাই। এতে মুসাফিরদের মতো সাধারণভাবে না গিয়ে রাজকীয়ভাবে গেলে আমরা বাদশাহ মহিয়ার সমাদর পাব। এসব শুনে পিতামাতা বলল, ঠিক আছে পুত্র, তুমি 12,000 পরিসৈন্য নিয়ে যাও। অতপর পরের দিন তুফানি 12,000 পরিসৈন্য নিয়ে রওনা হয়ে গেল এবং 7 দিনের জায়গায় 10 দিনের দিন কহর দরিয়ার পারে এসে হাজির হয়। কিন্তু হাতেম তাইকে সেখানে না পেয়ে পরিসৈন্যদের নিয়ে বাগানের মধ্যে খুঁজতে আরম্ভ করলো। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা হাতেম তাইকে চিন্তিতভাবে একটা গাছের তলায় বসা দেখতে পায়। অতপর উভয়ে পরিসৈন্যদের নিয়ে রওনা হয়ে গেল। এদিকে খবর গেল বাদশাহ মহিয়ার নিকট। তখন বাদশাহ রেগে আগুন হয়ে যায়। বাদশাহ তখন সৈন্যদের আদেশ করল, এদেরকে রুখে রাখো, কোনোভাবেই যেন আসতে না পারে। ফলে সৈন্যরা তাই করল।
হাতেম তাই এবং তুফানিকে থামিয়ে রাখলো। এক পর্যায়ে বাদশার তরফ থেকে একজন দূত এসে জানতে চাইল, তোমরা কারা, এখানে কি চাও? তখন তুফানি বলল, আমরা বাদশার শত্রু নই, বাদশার সঙ্গে দেখা করার জন্য এসেছি। আমার নাম মেহেরওয়ার, তুফানের শাহজাদা। এটা শুনে সৈন্যরা তাদেরকে মহলে যাওয়ার অনুমতি দেয়। ফলে হাতেম তাইকে নিয়ে তুফানি বাদশার নিকট উপস্থিত হয়ে সবিনয়ে আরজ করল, মহামান্য বাদশা নামদার, আমি আরও একবার এসেছিলাম। আমি আপনার কন্যার প্রার্থী, কিন্তু মুক্তার জন্ম ইতিহাস বলতে না পারায় ফিরে গিয়েছিলাম। এখন এসেছি ইয়ামনের শাহজাদা আদম সন্তান হাতেম তাইকে নিয়ে। আপনার সঙ্গে দেখা করার তার বড় আকাঙ্ক্ষা। এটা শুনে বাদশাহ মহিয়ার হাতেম তাইকে বলল, কোন দেশে তোমার ঘর বাবা, আর কি জন্য আমার সঙ্গে দেখা করতে চাও? উত্তরে হাতেম তাই বলতে লাগলেন, আপনার সঙ্গে দেখা করার জন্য আমি বহু দূর থেকে এসেছি। এই বলে হাতেম তাই হাসনে বানুর দেওয়া মুক্তার নমুনাটা বের করে বললেন, এই মুক্তার নমুনায় একটা মুক্তা আমার প্রয়োজন। জানতে পারলাম আপনার কাছেই শুধু এইরকম আরেকটা মুক্তা রয়েছে, তাই বহু আশা করে এসেছি বাদশাহ নামদার। তখন বাদশাহ বলল, ঠিক এরকমই দরকার কেন? তখন হাতেম তাই মনির স্বামী ও হাসনে বানুর সমস্ত কথা জানিয়ে বললেন, মনির স্বামীর হয়ে আমি এই পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিয়েছি। 6ষ্ঠ প্রশ্নের জবাবে ঠিক এই নমুনার আরেকটা মুক্তা আমাকে সংগ্রহ করে নিতে বলা হয়েছে। তখন বাদশাহ বলল, এই রকমের মুক্তা আমার কাছে কোথায়? তখন হাতেম তাই বললেন, আমি জানি বাদশাহ নামদার, শুধু আপনার কাছেই এমন আরেকটা রয়েছে। ওটা দিয়ে দয়া করে মনির স্বামীর জীবন রক্ষা করুন। এটা শুনে বাদশাহ মহিয়ার কিছুক্ষণ চুপ করে রইল। এক পর্যায়ে বাদশাহ বলল, থাকলেও তা তুমি পাবে না, কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে ব্যক্তি এর জন্ম ইতিহাস বলতে পারবে তাকেই আমি এই মুক্তা দান করব এবং তার সঙ্গে আমার একমাত্র কন্যার বিয়ে দেব। সুতরাং তুমি মুক্তার জন্ম ইতিহাস বলো, তাহলে মুক্তা এবং কন্যা তোমার হাতেই সঁপে দেব। তখন হাতেম তাই বললেন, আমার শুধু মুক্তাটি দরকার, আর শাহজাদা তুফানির প্রয়োজন আপনার কন্যা, তাই আপনি কন্যাকে দিবেন আমার বন্ধু তুফানির হাতে। তখন বাদশাহ মহিয়ার বলল, এতে আমার কোনো আপত্তি নেই। এটা শুনে হাতেম তাই বলতে আরম্ভ করলেন, বহু আগের জামানায় নাতেকা পাখিরা প্রতি 3 বছর বাদে একটা করে মুক্তা কহর দরিয়ার মধ্যে জন্ম দিত। সুলাইমান নবীর সময় থেকে এই মুক্তা জন্ম দেওয়া বন্ধ হয়ে যায়। তারপর ভাগ্যগুণে জমজাহা বাদশাহ একটি মুক্তা পেয়ে যায়, আরেকটা মুক্তা শামসাহা পায়। শামসাহা একদিন মৃত্যুমুখে পতিত হয়। তার কোনো আত্মীয় স্বজন বা সন্তান সন্ততি না থাকায় এই মুক্তা এবং অন্যান্য অজস্র মূল্যবান সম্পদ মাটির তলায় চাপা পড়ে। ভাগ্যগুণে হাসনে বানু বিবি তা পেয়ে যায় এবং ওই মুক্তাটিও তার হস্তগত হয়। জমজাহা বাদশাহ মারা যাওয়ার পর তার রাজ্য অন্য বাদশাহ দখল করে নেয়। তখন বেগম পালিয়ে যায় কহর দরিয়ার তীরে। সেখানে মাসুদ নামে এক সৌদাগরের সঙ্গে দেখা হয়ে যায়। এই সৌদাগরের বাড়ি ছিল বরজক শহরে। বেগমের অনুরোধে মাসুদ সৌদাগর তাকে নিজ দেশে নিয়ে আপন কন্যার মতো লালন পালন করতে লাগলো। জমজাহা বাদশাহের বেগম অত্যন্ত বুদ্ধিমতী ছিল। রাজধানী থেকে পালাবার সময় দামি হীরা জহরত এবং মুক্তাটা নিয়ে পালিয়েছিল। পালাবার সময় বেগম গর্ভবতী ছিল। কিছুদিন পরে তার একজন সন্তান জন্মগ্রহণ করে। তার নাম ছিল নিম। ভাগ্যক্রমে নিম কিছু গুপ্তধন পেয়ে যায়। তার মাতাও পালাবার সময় যথেষ্ট সম্পদ এনেছিল। সব মিলিয়ে নিম ব্যবসা বাণিজ্য করে অজস্র সম্পদের মালিক হয়। কিছুদিন পর সৌদাগর মাসুদের মৃত্যু হয়, ফলে তার সম্পদও সে পেয়ে যায়। অবশেষে টাকার জোরে নিম বরজকের বাদশা হয়ে যায়। কিন্তু মুক্তাটা তাদের হাতছাড়া হয়ে যায়। মুক্তাটি তাদের হাতছাড়া হয়ে হেসাম পরী নামে এক পরীর হস্তগত হয়। ওই পরী আর নিমের বংশধরদের মধ্যে একসময় মিলন হয়। ফলে মুক্তাটাও আবার বরজকের বাদশাহের নিকট ফিরে আসে। বর্তমানে এই মুক্তা আপনার নিকট রয়েছে। হাতেম তাইয়ের বর্ণনা শুনে বাদশাহ মহিয়ার চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর বলল, তুমি সত্য ইতিহাসই বর্ণনা করেছ হাতেম তাই। আমি আমার প্রতিজ্ঞায় অটল। এখনই মুক্তা এবং কন্যা তোমার হাতে তুলে দেব। তখন হাতেম তাই বললেন, বাদশাহ নামদার, আমি পূর্বেই আপনাকে অনুরোধ জানিয়েছিলাম, আমার প্রয়োজন শুধু মুক্তাটার। তুফান দেশের শাহজাদা আপনার কন্যাকে দেখেই ভালোবেসে ফেলেছে। তাকেই যদি আপনি জামাই হিসাবে গ্রহণ করেন তাহলে আমি খুব খুশি হব। তখন বাদশাহ বলল, তাই হবে যুবক। এটা শুনে হাতেম তাই আল্লাহর দরবারে হাজার শুকর আদায় করলেন। অতপর আনন্দে উল্লাসে কেটে যায় 1 মাস। অতপর তুফানি, শাহজাদি এবং হাতেম তাই বরজক শহর থেকে বিদায় নিয়ে রওনা করলেন। চলতে চলতে কহর দরিয়ার তীরে উপস্থিত হয়ে হাতেম তাই বললেন, ভাই তুফানি, তুমি এবার তোমার স্ত্রীকে নিয়ে দেশে চলে যাও। আমাকে শাহাবাদ শহরে মনির স্বামীর নিকট যেতে হবে। কয়েকদিন পর শামসাহার আদেশে পরিসৈন্যরা হাতেম তাইকে শাহাবাদ শহরে নামিয়ে দিয়ে যায়। ফলে হাতেম তাই হাসনে বানুর মহলে উপস্থিত হলেন এবং মুক্তাটি হাসনে বানুকে দিয়ে যাত্রাপথের সব কথা খুলে বললেন।
হাসনে বানু তখন মুক্তাটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, হ্যাঁ, এটাই আমি চেয়েছিলাম হাতেম নামদার, তুমি সঠিক মুক্তাটি নিয়ে এসেছো। এবার তুমি কয়েকদিন বিশ্রাম করো এবং আমার মহলের সুস্বাদু খাবার খেয়ে শক্তি সঞ্চয় করো। এটা শুনে হাতেম তাই বিনীত কণ্ঠে বললেন, এসবের আমার প্রয়োজন নেই, আমাকে আপনার সপ্তম প্রশ্ন বলুন, এর উত্তর দিয়ে আমি দায়িত্ব থেকে মুক্ত হতে চাই। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং দশম পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন।